আমরা আজকের ক্লাসটায় ভূগোল থেকে কিছু স্ট্যাটিক জিকে পার্ট আলোচনা করব। ভূগোল থেকে বলতে আমাদের জিওগ্রাফি পার্ট থেকে যে স্ট্যাটিক জিকের পার্ট আলোচনা করব। এবং এর মধ্যে বেশ কিছু জিওগ্রাফির বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, যে জায়গাগুলো থেকে কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র আসার মতো জায়গা, সেগুলোই আলোচনা করব। যার মধ্যে প্রথমেই যে অংশটা আমরা আলোচনা করব, ভারতবর্ষের নদীর তীরে শহর। এটা আমরা দেখেছি যে কোন নদীর তীরে কোন শহর গড়ে উঠেছে, এটা বেশ পরীক্ষায় বেশ একটা মুখরোচক টপিক। তো এই নদীর তীরে শহর খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি তৎকালীন সময়ে যত শহর সেগুলো সব নদীর তীরেই গড়ে উঠত। হ্যাঁ, আমরা জানি এর পিছনে কিছু কারণও রয়েছে, যার মেন কারণ যদি আমরা বলি তাহলে অবশ্যই সেই প্রধান কারণ হিসাবে উঠে আসবে যোগাযোগ ব্যবস্থার সুবিধা। তো আমি মোটামুটি যেগুলো খুব গুরুত্বপূর্ণ কারণ সেগুলো আলোচনা করছি। এই গুরুত্বপূর্ণ যেগুলো, যেমন লখনৌ কোথায় গড়ে উঠেছে? গোমতীর তীরে। হায়দ্রাবাদ মুসি নদীর তীরে। শিলচর কম ইম্পর্টেন্ট, চেন্নাই কুম নদীর তীরে। কেদারনাথ মন্দাকিনীর তীরে। নাসিক গোদাবরীর তীরে। কটক মহানদীর তীরে। কোটা রাজস্থানের কোটা চম্বল নদীর তীরে। গোয়া পানাজি গড়ে উঠেছে মন্দোভি নদীর তীরে। গোরখপুর গড়ে উঠেছে রাপ্তি নদীর তীরে। শ্রীনগর জম্মু কাশ্মীরের গড়ে উঠেছে ঝিলাম নদীর তীরে। বেঙ্গালুরু বৃষভাব নদীর তীরে। মোরাদাবাদ উত্তরপ্রদেশের রামগঙ্গার তীরে। উড়িষ্যার সম্বলপুর মহানদীর তীরে। রাঁচি বা জামশেদপুর যেটাই দিক ঝাড়খণ্ডের সুবর্ণরেখা নদীর তীরে। অমরাবতীটা খুব দেয় কৃষ্ণা নদীর তীরে। জব্বলপুর নর্মদা নদীর তীরে। সুতলেজের তীরে গড়ে উঠেছে লুধিয়ানা পাঞ্জাবের। গুয়াহাটি ব্রহ্মপুত্র। এই দাগ দেওয়াগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, বদোদরা গুজরাটের বিশ্বমিত্র নদীর তীরে। সুরাট তাপ্তি নদীর তীরে। মাদুরাই ভাইগাই নদীর তীরে। আগ্রা যমুনা নদীর তীরে। লে সিন্ধু নদীর তীরে। আমেদাবাদ সবরমতীর তীরে। অযোধ্যা সরজু নদীর তীরে। ভাগলপুর গঙ্গার তীরে। পাটনা গঙ্গার তীরে। এলাহাবাদ গঙ্গা নদীর তীরে। ব্রহ্মপুর কুল্লু নদীর তীরে। অর্থাৎ এই যে দাগ দিলাম যেগুলো নদীর তীরের শহর, ওগুলোকে এক অর্থে কোটি কোটি ইম্পর্টেন্টও বলা যেতে পারে। ঠিক আছে, শহর বা কোনো জায়গা এবং কোন নদীর তীরে, তার মধ্যে যে পয়েন্টগুলো আমি পয়েন্ট আউট করলাম, দাগ দিলাম, ওগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। এরপরে যেটা আসবো আমরা, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। তো উচ্চতা উষ্ণতা অনুযায়ী বায়ুমণ্ডলকে বেশ কয়েকটা স্তরে ভাগ করা যায়। যদিও ওই বায়ুমণ্ডলের এই যে স্তর বিন্যাস, এই স্তর বিন্যাস তো ভগবান করে দেয়নি, আমরা বিভিন্ন ভূগোলবিদরা বিভিন্নভাবে এই বিভাগ করেছে এবং সেই বিভাগগুলো সম্পর্কে কিছুটা আমাদের জানতে হবে। তো বায়ুমণ্ডলের স্তর বিন্যাস থেকে আমাদের মেনলি জানার যে জায়গাটা, সেটা হচ্ছে এই যে বায়ুমণ্ডলের স্তরগুলো রয়েছে, সেই স্তরগুলোর বিস্তৃতি কতটা বিস্তার, সেই স্তরে মেজর কি ঘটনা ঘটে, এগুলোই জানার বিষয়। তো বায়ুমণ্ডলের স্তরের মধ্যে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। তো ট্রোপোস্ফিয়ার বা যেটাকে আমরা বলি ক্ষুব্ধমণ্ডল, একদম ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই স্তর রয়েছে। এই স্তরের মধ্যেই ধূলি, ধুলোকণা, জলীয় বাষ্প, আবহবিকার, কুয়াশা, এগুলো সব কিছু দেখা যায়। এবং আবহাওয়ার যে সমস্ত ঘটনা, ঝড়, বৃষ্টি, শিলাবৃষ্টি, বজ্রপাত, তুষারপাত, সব এই ট্রোপোস্ফিয়ারে ঘটে। এবং সমস্ত আবহাওয়ার ঘটনাগুলো ঘটে বলে এই স্তরকে আমরা বলি ক্ষুব্ধমণ্ডল। আমরা এই স্তরেই বসবাস করি। পরীক্ষা যদি প্রশ্ন দেয়
যে এই যে ট্রপোস্ফিয়ার যে স্তরের কথা বলছি, বায়ুমণ্ডলের এই স্তরেই কিন্তু কি দেখা যায়, এই স্তরেই যত আবহাওয়ার ঘটনাগুলো দেখা যায়। ট্রোপোপজ অর্থাৎ আমাদের যেহেতু স্তরগুলো সবই কল্পনা, তার মানে নিশ্চয়ই এমন একটা জায়গা আছে যেখানে ট্রোপোস্ফিয়ার শেষ হচ্ছে এবং তার পরের স্তর যেটা স্ট্র্যাটোস্ফিয়ার সেটা শুরু হবে, তো তাকে ট্রোপোপজ বলি। তাই স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমাকে বলা হয় স্ট্র্যাটোপজ। এই স্তরে বায়ুর উষ্ণতা একই রকম থাকে, ঠিক আছে। তাহলে এই স্তরের বা বৈশিষ্ট্য কি, ট্রোপোস্ফিয়ারের বৈশিষ্ট্য প্রতি কিলোমিটারে 6.4 ডিগ্রি হারে 1 ডিগ্রি করে উষ্ণতা হ্রাস পেতে থাকে, যাকে উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বা ল্যাপস রেট বলা হয়। ল্যাপস রেট বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে এটাই সবথেকে গুরুত্বপূর্ণ স্তর এবং মোট যা গ্যাসীয় উপাদান এই 80% এই ট্রোপোস্ফিয়ার স্তরের মধ্যেই থাকে। এখানে বায়ুর চাপও বেশি। দ্বিতীয় স্তরের নাম স্ট্র্যাটোস্ফিয়ার, যেটা মোটামুটি ওই 18 থেকে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এবং যত আবহাওয়ার যে ঘটনা যেটা আমরা ট্রোপোস্ফিয়ারে দেখি, এই স্ট্র্যাটোস্ফিয়ারে কোনো আবহাওয়ার ঘটনা দেখা যায় না। এটা জলীয় বাষ্প থাকে না, ঝড় বৃষ্টি দেখা যায় না, এজন্য এই স্তরকে আমরা বলি শান্ত মণ্ডল। এই স্তর নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে অধিক পুরু এবং এই স্তরের কিছুটা 20 থেকে 30 কিলোমিটার পর্যন্ত ওজোন গ্যাস দেখা যায়। যে ওজোন গ্যাস আমাদের কি তৈরি করেছে, O3 লেয়ার। যে O3 লেয়ার কি করে, সূর্য থেকে আসা ক্ষতিকর ইউভি রেকে পৃথিবী পৃষ্ঠে আসতে বাধা দেয় এই ওজোন স্তর, তার ফলে আমাদের পৃথিবী রেহাই পায়। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে। দেখো আগের স্তরে আমরা কি বলেছিলাম, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমতে থাকে। এই স্তরে ধূলিকণা নেই, মেঘ নেই, ঝড় নেই, বৃষ্টিপাত নেই, বজ্রপাত নেই। তাই এই স্তরকে কি বলে, কোনো প্রাকৃতিক ঘটনা ঘটে না। তাই স্ট্র্যাটোস্ফিয়ারকে আমরা কি বলি, স্ট্র্যাটোস্ফিয়ারকে আমরা বলি শান্ত মণ্ডল। আগেরটাকে আমরা বলেছিলাম ক্ষুব্ধ মণ্ডল। এবং এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়েই জেট বিমানগুলি চলাচল করে। কারণ কি, যেহেতু এখানে কোনো আবহাওয়ার ঘটনা, বায়ুপ্রবাহ, মেঘ, ঝড়, বৃষ্টিপাত, বজ্রপাত কিচ্ছু দেখা যায় না। এই স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে শেষ তাকে আমরা বলি স্ট্র্যাটোপজ, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমা, যার পর আর স্ট্র্যাটোস্ফিয়ার নেই তাকে আমরা বলি স্ট্র্যাটোপজ। এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই কি থাকে, ওজোন স্তর। ওজোন কি, অক্সিজেনের বহুরূপতা। অক্সিজেনের বহুরূপতা মোটামুটি স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের 20 থেকে 35 কিলোমিটার উচ্চতায় একে আমরা দেখতে পাই। পৃথিবীকে বলয় রূপে ঘিরে রেখেছে ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার বলা হয়। ওজোনের সংকেত কি, O3। এই ওজোন স্তর তাহলে কি করছে, সূর্য থেকে আসা ক্ষতিকর অতি বেগুনি রশ্মিকে পৃথিবী পৃষ্ঠে আসতে দিচ্ছে না, পৃথিবী রক্ষা পাচ্ছে। ওজোন গ্যাস সূর্যের তাপ অতিবেগুনি রশ্মি শোষণ করে, তার তাপমাত্রা খুব বেশি এবং এই ওজোন স্তর অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে আমরা রক্ষা পেয়েছি ত্বক ক্যান্সার, ব্লাড ক্যান্সার। এবং এই ওজোন স্তর যদি পৃথিবীতে আসতো, ওজোন স্তর বলছি, তোমার ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রে যদি পৃথিবীতে আসতো, জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়তো, সে হাত থেকেও আমাদের রক্ষা করেছে। কিন্তু বর্তমানে আমাদের কার্যের ফলে ক্লোরিন জাতীয় পদার্থের পরিমাণ বৃদ্ধি হওয়ার জন্য ওজোন স্তরে 1980 সালে আন্টার্কটিকায় প্রথম এই কি দেখা গেল, ওজোন হোল। মেন কারণ ক্লোরোফ্লুরোকার্বন বা যে কোনো ক্লোরিন জাতীয় পদার্থ। যে কোনো ক্লোরিন জাতীয় পদার্থ। ওকে, ওজোন স্তর প্রতিরোধের জন্য আমাদের তাহলে কি,
আমাদের কার্যকলাপের ফলে যে সমস্ত ক্লোরিন জাতীয় পদার্থগুলো পরিবেশে বেশি মিশছে, সেই ক্লোরিন জাতীয় পদার্থগুলোকে যাতে কম পরিমাণ মেশে তার চেষ্টা করা ছাড়া এ মুহূর্তে আমাদের আর কিছুই করার নেই। ওকে, তো ওজোন স্তরে গর্ত কোথা থেকে প্রথম দেখা গেল বললাম 1980 সালে আন্টার্কটিকায়। এরপরে রয়েছে আয়োনোস্ফিয়ার। এই আয়োনোস্ফিয়ার মেসোপজ, আর এই মেসোপজের উপরে 500 কিলোমিটার পর্যন্ত আয়োনোস্ফিয়ার থাকে। এই স্তরে গ্যাসীয় কণাগুলো তড়িৎ আধানযুক্ত অবস্থায় থাকে, তাই একে আয়োনোস্ফিয়ার বলা হয়। অত্যন্ত দ্রুততার সাথে উষ্ণতা বৃদ্ধি থার্মোস্ফিয়ারেও। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা দ্রুত হারে বৃদ্ধি পায়। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা দ্রুত হারে বৃদ্ধি পায় এবং আয়োনোস্ফিয়ারের মধ্যে ধনাত্মক ও ঋণাত্মক আয়ন সৃষ্টি হয়। আমরা যেটা কুমেরু প্রভা, সুমেরু প্রভা, মেরু জ্যোতি যেগুলোকে আমরা বলি, এই স্তরে সৃষ্টি হয়। এই স্তরে বায়ুমণ্ডলের উপস্থিতি প্রায় নেই বললেই চলে, অতি সামান্য পরিমাণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, বেতার তরঙ্গগুলো এই স্তরেই প্রতিফলিত হয়, তাই রেডিও স্টেশন যেসব আমরা শুনি সেগুলো এই স্তরের মারফতই আমরা শুনতে পাই। এক্সোস্ফিয়ার বায়ুমণ্ডলের সব থেকে দূরবর্তী স্তর, এটা প্রায় আয়োনোস্ফিয়ারের উপরে 700 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। এই স্তরের মধ্যে হাইড্রোজেন, হিলিয়াম ছাড়া তেমন কোনো গ্যাসের উপস্থিতি নেই, মানে এক অর্থে এখানে বায়ু এতটাই হালকা তার অস্তিত্ব পাওয়াই যায় না এবং বায়বীয় কণা মহাশূন্যে নির্গত হতে শুরু করে। নেক্সট, ম্যাগনেটোস্ফিয়ার। বায়ুমণ্ডল বেষ্টনকারী চৌম্বক ক্ষেত্র এই ম্যাগনেটোস্ফিয়ার। 1500 থেকে 10,000 কিমি পর্যন্ত এই স্তর বিস্তৃত। সোলার উইন্ড থেকে নির্গত ইলেকট্রন প্রোটনের অভাবে এই স্তরে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। এরপরে ট্রোপোপজ দেওয়া আছে, ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে যে সংযোজক অংশ। স্ট্র্যাটোস্ফিয়ারের শেষ, মেসোস্ফিয়ারের শুরু। মেসোস্ফিয়ারের শেষ মেসোপজ যেটাকে আমরা বলি। ওকে, মেসোপজ। পজ মানে হচ্ছে থামা, তাহলে প্রথম স্তর ট্রোপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই আমরা দেখতে পাই ওজোন স্তর, তারপর মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। দিস আর দ্য মেন 5 লেয়ার অফ অ্যাটমসফিয়ার বা আর্থ। এরপরে আমরা যে বিষয়টা জানব সেটা হচ্ছে কি, সৌরজগৎ এবং সৌরজগতের গ্রহসমূহ। তো সৌরজগৎ সূর্য ও সূর্যকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রদক্ষিণ করে বিভিন্ন গ্রহরা নিজেদের একটা অভিকর্ষের টানে ঘুরছে। তো সৌরজগৎ সম্পর্কে কতগুলো তথ্য। প্রথমেই আসি সূর্য। এই সূর্যই হলো কি আমাদের পৃথিবীর সমস্ত শক্তির উৎস। এই সূর্যের মধ্যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটে এবং নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার ফলেই আমরা যত যে তাপের সৃষ্টি হয় সেটা এখান থেকেই সৃষ্টি হয়েছে। এই সৌরজগতে মোট 8টি গ্রহ রয়েছে। এই গ্রহগুলো সম্পর্কে যে ইনফরমেশন ওগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। কে কে রয়েছে? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এগুলো কি অনুযায়ী? ডিস্ট্যান্স বা দূরত্ব অনুযায়ী। তাহলে প্রথমে কে সব থেকে কাছে আছে সূর্য থেকে? বুধ। সব থেকে শেষে নেপচুন। এরপর হচ্ছে বড় থেকে ছোট অনুযায়ী যদি আমরা গ্রহগুলোকে সাজাই, সব থেকে বড় বৃহস্পতি, 2 শনি, 3 ইউরেনাস, 4 নেপচুন, 5 পৃথিবী, 6 শুক্র, 7 মঙ্গল, 8 বুধ। তাহলে যদি বলে সব থেকে ছোট বুধ, যে আবার সব থেকে কাছে রয়েছে বুধ, সূর্যের নিকটতম এবং সূর্যের সৌরজগতের সব থেকে ক্ষুদ্রতম, যার কোনো উপগ্রহ নেই, কোনো বায়ুমণ্ডলও নেই। পৃথিবীর 58 দিনের সমান ওর একদিন।
সূর্য থেকে বুধের দূরত্ব 58 মিলিয়ন কিলোমিটার। তারপরে রয়েছে শুক্র, পৃথিবীর নিকটতম গ্রহ। কারণ কি, শুক্রর পরেই পৃথিবী, কথাটা ভালো করে দেখতে হবে, পৃথিবীর নিকটতম গ্রহ। এবং যদি সূর্য থেকে বলি তাহলে দ্বিতীয় দূরত্ব, এবং এটা হচ্ছে সবথেকে উজ্জ্বলতম, যেটা একদম আমরা খুব উজ্জ্বলতম, এটা উষ্ণতম, কোনো জল নেই, শুকতারা বা সন্ধ্যা তারা আকারে যেটাকে আমরা দেখি সেটি হলো এই শুক্র। সেই জন্যে এই পয়েন্টটা সবথেকে উজ্জ্বলতম। শুক্রকে পৃথিবীর যমজ বলা হয়, কি প্রায় কাছাকাছি তার আকার আকৃতি, এবং এটা কি পূর্ব থেকে পশ্চিম দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘোরে। দুটো মাত্র গ্রহ আছে, এক শুক্র, দুই ইউরেনাস, যারা কি পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, বাকি সব কিছু পশ্চিম থেকে পূর্ব। তাহলে ঘড়ির কাঁটার দিকে মানে পূব থেকে পশ্চিম, কে শুক্র এবং ইউরেনাস। এবার যে পৃথিবী সৌরজগতের তৃতীয়, যাকে আমরা নীল গ্রহ বলি, কারণ এখানে বায়ুমণ্ডলের অস্তিত্ব আছে। এর উপগ্রহ হচ্ছে চাঁদ, এবং পৃথিবীর মধ্যেই পৃথিবী একমাত্র যেখানে কি কি আছে, অ্যাটমসফিয়ার, লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার। তাই এখানে সৃষ্টি হয়েছে কি প্রাণ, মিন্স বায়োস্ফিয়ার। ওকে, নেক্সট মঙ্গল। এরপরে রয়েছে মঙ্গল। লাল মাটির জন্য একে লাল গ্রহ বলা হয়। খুব গুরুত্বপূর্ণ তথ্য, রোমাস যুদ্ধের দেবতার নামে এর নাম হয়েছে মার্স। এর দুটো উপগ্রহ ফোবস ও ডিমোস। ওকে, অলিম্পাস সৌরজগতের উচ্চতম পর্বত শৃঙ্গ। এরপর বৃহস্পতি, সব থেকে বৃহত্তম, গ্যাস ও তরলের সমন্বয়ে গঠিত। গ্যানিমিড সৌরজগতের বৃহত্তম প্রাকৃতিক উপগ্রহ। এর 4টি উপগ্রহ কি কি, গ্যানিমিড, ইউরোপা, ক্যালিস্টো, লো। বৃহস্পতির উষ্ণতা কম থাকার জন্য একে শীতের গ্রহ বলা হয়। নিজ অক্ষের চারিদিকে বৃহস্পতি অত্যন্ত জোরে ঘোরে, পৃথিবীর প্রায় 9.9 ঘন্টা সমান। এরপরে হচ্ছে শনি। শনি গ্রহের চারিদিকে বরফ ও ধূলিকণা দ্বারা ঘেরা রয়েছে। শনি গ্রহে কতগুলো নতুন উপগ্রহ আবিষ্কৃত হয়েছে। বর্তমানে শনির সবথেকে বেশি প্রাকৃতিক উপগ্রহ রয়েছে। বৃহত্তম উপগ্রহ টাইটান, সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ। এরপরে কার কথা রয়েছে, ইউরেনাস। আয়তনে পৃথিবীর প্রায় 4 গুণ। এখানে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস উপস্থিত, তাই গ্রহের রংটা সবুজাভ। টেলিস্কোপের সাহায্যে আবিষ্কৃত প্রথম গ্রহ হচ্ছে ইউরেনাস। ওই শুক্র এবং ইউরেনাস যে পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। এ প্ল্যানেট অন ইটস সাইড। ইউরেনাস অক্ষ এতটাই হেলে রয়েছে, ইউরেনাসকে বলা হয় এ প্ল্যানেট অন ইটস সাইড। পৃথিবীর 17 ঘন্টা বছর 84 বছরের সমান। নেপচুন। নেপচুনের সাথে ইউরেনাসের অনেক সাদৃশ্য, তাই নেপচুনকে ইউরেনাসের যমজ গ্রহ বলা হয়। এরপরে এই বামন গ্রহটা একটু মনে রাখতে হবে। সৌরজগতে কিছু জ্যোতিষ্ক আছে যেগুলো আকারে গোলাকার নির্দিষ্ট পথে সূর্যের চারিদিকে ঘুরছে। সূর্যের আলোয় আলোকিত হয়, উত্তপ্ত হয়, কিন্তু আকারে অনেক ছোট। 5টা বামন গ্রহ রয়েছে, প্লুটো, এরিস, সেরেস, হাউমোয়া এবং মেকমিন বা মাকি। তার মধ্যে প্লুটোটা আমরা আগে হয়তো নাম অনেকে শুনেছি, যে প্লুটো গ্রহটি 2006 সালের 24শে আগস্ট একেও বামন গ্রহ বা ডুয়ার্ফ প্ল্যানেট বলা হয়েছে। এবং সৌরজগতের বামন গ্রহগুলির মধ্যে সবথেকে এটাই বৃহত্তম, যার উপগ্রহ হচ্ছে চরণ। এরপরে এরিস, এটা দ্বিতীয় বৃহত্তম বামন গ্রহ, 2005 সালে যা আবিষ্কৃত হয়েছে, কুপার বেল্টে অবস্থিত। ওকে, সেরেস, মঙ্গল ও বৃহস্পতির মাঝে অবস্থিত সেরেস নামক বামন গ্রহ। এই 3টে একটু মনে রাখবো। সৌরজগতের সবথেকে বড় গ্রহ কি, বৃহস্পতি। সৌরজগতের গ্রহ কয়টি, 8টি।
বড় উপগ্রহ কোনটি? গ্যানিমিড, যেটা বৃহস্পতির উপগ্রহ। সৌরজগতের শীতলতম গ্রহ কোনটা? ইউরেনাস, সবথেকে ঠান্ডা। উষ্ণতম কোনটা? শুক্র। উজ্জ্বলতম কোনটা? সেটাও শুক্র। দেখো, পূর্ব থেকে পশ্চিমে মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে একমাত্র দুজন, শুক্র এবং ইউরেনাস, বাদবাকি সব উল্টো। দ্য কমেট কোন গ্রহের অপর নাম? বৃহস্পতি। শনির উপগ্রহের নাম টাইটান। সূর্যের বাইরের অংশ অর্থাৎ ফটোস্ফিয়ারের তাপমাত্রা 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। গ্রেট রেড স্পট কোন গ্রহে দেখা যায়? বৃহস্পতি। আর লাল গ্রহ কাকে বলা হয়? মঙ্গল। ওকে, এই এক্সট্রা তথ্য কটাও কিন্তু মনে রাখতে হবে। ওকে, তাহলে ভূগোল থেকে স্ট্র্যাটেজিকের আলোচনা যা ছিল সে আলোচনা এখানে কমপ্লিট করে দিলাম। থ্যাংক ইউ।